আজকে তোমাদের দেখাবো একটা ছোটো প্যাসেজ ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনটা এক একটা সেন্টেন্স, মানে সবগুলো নয়, বেশ কয়েকটা সেন্টেন্স যেগুলোকে একটু অন্য কোনোভাবে লেখা যায় কিনা, আমরা যেভাবে ভাবছি সেরকমটা না ভেবে একটু অন্য কোনোভাবে লেখা যায় কিনা, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আগের দিন আমরা যে ক্লাসটা করিয়েছিলাম, যে প্যাসেজটা দেখা মাত্র আমরা একটা ফর্ম ভেবে নিই যে এভাবে লেখা যায়, কিন্তু সেটাকে আর অন্য কোনোভাবে লেখা যায় কিনা। দেখো, প্রত্যেকের রাইটিং যে একই রকম হবে তা কিন্তু নয়। সেই রাইটিংগুলো এক একটা সেন্টেন্স, সেগুলো আর অন্য কোনো ফর্মে লেখা যায় কিনা, সেটা নিয়েও আজকে আমরা ক্লাস করাবো। সঙ্গে থাকো। শুরু করবো আজকের ট্রান্সলেশন রাইটিং। পুরো প্যাসেজটা তোমরা সবাই দেখে নিয়েছো। দেখো, ইতিহাসের এক একটা যুগ এক এক রকম। এখানে কোন টেন্স ইউজ করা হচ্ছে? ইতিহাসের এক একটা যুগ এক এক রকম, সেন্টেন্সটা তো সহজ দেখাচ্ছে, কিন্তু এখানে ভার্ব বলা নেই। বাংলা অনেক সময় কিন্তু ভার্ব দেওয়া থাকে না। ইতিহাসের এক একটা যুগ এক এক রকম, তার মানে ইতিহাসের এক একটা যুগ এখানে হয় দেওয়া আছে, যুগ হয় এক এক রকম, অর্থাৎ এখানে বিভাব দিতে হবে। এবং এই যে সেন্টেন্সটা, এটা একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। ইন্ট্রোডাক্টরি মানে হচ্ছে এটা দিয়ে সেন্টেন্সটা শুরু করা হচ্ছে, মানে মূল প্যাসেজে ঢোকার আগে সেটা সম্বন্ধে একটা ভনিতা, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দেওয়া রয়েছে যে বিষয়টা কি হতে চলেছে। তাই ইতিহাসের এক একটা যুগ এক এক রকম, এই সেন্টেন্সটা যদিও পরের প্যাসেজটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, কোথাও কোথাও আবার প্রেজেন্ট টেন্সেও রয়েছে। তাই টেন্সের অ্যাপ্লিকেশন বা লিখতে গিয়ে এইটা অনেকে গুলিয়ে ফেলে যে কোথায় কোন টেন্স ইউজ করব, তাই না? তো চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথম সেন্টেন্সেতে ইতিহাসের এক একটা যুগ হয় এক এক রকম, তার মানে এটা রয়েছে প্রেজেন্ট টেন্সে। ঠিক পরের সেন্টেন্সগুলো তোমরা একবার পড়ে দেখে নাও যে তোমরা আইডেন্টিফাই করতে পারছো কি না পরের এই সেন্টেন্সগুলোর কী ধরনের টেন্স ইউজ করা হয়েছে। আগে তোমরা নিজেরা দেখে নাও যে আনসার করতে পারছো, বলতে পারছো কিনা, বলতে মানে আনসারটা নয়, এটার টেন্সগুলো আইডেন্টিফাই করতে পারছো কিনা। প্রাচীন যুগে মিশর, ব্যাবিলন, ভারত, গ্রিস ও রোম দেশের সভ্যতা অনেক উপরে উঠেছিল, সন্দেহ নাই। দুটো পার্ট রয়েছে এবং এই সেন্টেন্সটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। চিনতে পারছো কি কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে চিনবে? না, ক্লজ দেওয়া রয়েছে। সন্দেহ নাই, এটি কোনো সন্দেহ নাই, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তার সঙ্গে সাবঅর্ডিনেটিং ক্লজ যুক্ত করা হয়েছে। এ দেখো, প্রাচীন যুগে মিশর, ব্যাবিলন, ভারত, গ্রিস ও রোম দেশের সভ্যতা অনেক উপরে উঠেছিল, সন্দেহ নাই। তার মানে এটা সন্দেহ নাই, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে এটা, সন্দেহ নাই। আর দেখো, উপরে উঠেছিল, এই যে বাংলা ক্রিয়াপদের শেষে যদি ল, লে, লাম থাকে তাহলে অবশ্যই পাস্ট টেন্স হবে। হাসছিল, বসছিল, গিয়েছিল, এসেছিল, এগুলো সাধু ভাষাতে ব্যবহৃত হয়। আর চলিত ভাষায় হলে, না, আসিয়া ছিল হচ্ছে সাধু ভাষা, এসেছিল, বসেছিল, খেয়েছিল, গিয়েছিল, হ্যাঁ, এগুলো সবই কিন্তু পাস্ট টেন্সেই রয়েছে। মানে বাংলা ক্রিয়াপদের শেষে যদি ল, লে, লাম থাকে তাহলে অবশ্যই পাস্ট টেন্স হবে। তাহলে এটা, এই পার্টটা পাস্ট টেন্সে রয়েছে, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। বুঝতে পারছো? এইটাকে কেউ যদি আমরা পুরোটাই পাস্ট টেন্সে করি, মানে এটাকেও পাস্ট এটাকেও পাস্ট করি, তাহলে কিন্তু ভুল হবে। আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কোনো প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তার সঙ্গে রিলেটেড যে সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে সেটা যে টেন্সে থাকে সেই টেন্সেই লেখা যায়। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্সে হলে, যদি সাবঅর্ডিনেটিং ক্লজ পাস্ট টেন্সে থাকে তো পাস্ট টেন্সেই লিখবো, ফিউচারে থাকলে ফিউচারেই লিখবো, প্রেজেন্ট থাকলে প্রেজেন্টে লিখবো। কিন্তু যদি প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেটিং ক্লজটির পাস্ট রিলেটেড টেন্স ইউজ হবে। অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এটা পাস্ট হয়ে যাবে, যদি ফিউচার থাকে তাহলে ফিউচার ইন দ্য পাস্ট হয়ে যাবে। এগুলো মাথায় রাখতে হবে। এবং এই লেখার ক্ষেত্রে কিন্তু অনেকে টেন্সের অ্যাপ্লিকেশনে এই জন্য গুলিয়ে ফেলে বা ভুল করে। পরেরটা দেখো, তাহলে এখানে এটা হচ্ছে পাস্ট টেন্স, সাবঅর্ডিনেটিং ক্লজটা হচ্ছে পাস্ট টেন্স, আর সন্দেহ নাই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তার মানে সন্দেহ নাই যে, এখানে যেটাও কিন্তু বলা নেই, লিঙ্কার দেওয়া নেই। সন্দেহ নাই যে প্রাচীন যুগে মিশর, ব্যাবিলন, ভারত, গ্রিস ও রোম দেশের সভ্যতা অনেক উপরে উঠেছিল। এখানে কনজাংশনটাও কিন্তু দেওয়া নেই, আমাদের কিন্তু লেখার সময় কনজাংশন ইউজ করতে হবে। যদি কমপ্লেক্স সেন্টেন্সে লিখি তাহলে অবশ্যই আমাকে সাবঅর্ডিনেটিং ক্লজ তৈরি করতে পারে, আর এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সেও লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ এবং তার সঙ্গে কোঅর্ডিনেটিং ক্লজ অ্যাড করতে হবে এবং বাইন্ডার অ্যাডিং করতে হবে। সাবঅর্ডিনেটিং ক্লজের ক্ষেত্রে লিঙ্কার অ্যাডিং করব, লিঙ্কারগুলো হু, হুইচ, হোয়াট, হুজ, হুম, হোয়েন, এগুলো রয়েছে ডব্লিউএইচ ওয়ার্ড, অথবা রয়েছে অ্যাজ, দ্যাট, দো, অল দো, এগুলো দিয়ে যুক্ত করা যায়। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বাইন্ডার অ্যাড করব, বাইন্ডার হচ্ছে
অ্যান্ড বাট সো ইট অর দেয়ার ফোর, এগুলো হচ্ছে বাইন্ডার। তো সেন্টেন্সটিকে আমরা সিম্পল সেন্টেন্সও লিখতে পারি, কমপ্লেক্সিও রাখতে পারি, আবার কম্পাউন্ডও করতে পারি, সেটা দেখব পরেরটা। কিন্তু সে সভ্যতা গড়ে তোলার পেছনে দাসপ্রথার সুবিপুল অবদান ছিল। এই দেখো ফার্স্ট টেন্সে রয়েছে, সেই সভ্যতা গড়ে তোলার পেছনে দাসপ্রথার সুবিপুল অবদান ছিল, এটাও রয়েছে পাস্ট টেন্সে। পরেরটা, সে বিজ্ঞানের যুগ নয়। এ দেখো যুগ নয় কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। বিজ্ঞানের যুগ নয় কিন্তু সে বিজ্ঞানের যুগ নয়, অর্থাৎ সে বিজ্ঞানের যুগ ছিল না। এখানে বাংলায় লেখা রয়েছে প্রেজেন্ট টেন্সে, কিন্তু আমার সেন্টেন্স লিখতে হবে পাস্ট টেন্সে। বাংলায় আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স, কিন্তু যখন সেন্টেন্সটা লিখবো তখন আমাকে পাস্ট টেন্সেই লিখতে হবে, কারণ সেই বিজ্ঞানের যুগ নয় মানে তখনকার কথাই বলা হচ্ছে, তার মানে অলরেডি এটা হয়ে গেছে। তাই মানুষকে কিনে তাকে দাস বানিয়ে পরিশ্রম ও বুদ্ধিসাধ্য কাজগুলি করানো হতো। আসতো, বসতো, যেত, হতো, এগুলো কিন্তু প্রেজেন্ট টেন্স। কিন্তু এই সেন্টেন্সের অ্যাক্টিভিটি যা বোঝাচ্ছে, যে টাইমকে ইন্ডিকেট করছে, সেটা কিন্তু পাস্ট টেন্সেই আগে হতো, এটা পাস্ট টেন্সে হবে। সেদিন অবধি নানা দেশে দাসপ্রথা প্রচলিত ছিল, এখানে তো ছিল বলেছে, তার মানে পাস্ট টেন্সে অবশ্যই হবে। একটি প্রাচীন বইয়ে দেখেছি, দেখো প্রেজেন্ট টেন্সে, আমি দেখেছি মানে আমি পড়েছি, আমি একটি প্রাচীন বইয়ে দেখেছি, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে। 19 শতকের গোড়ায় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি দুর্ভিক্ষ পীড়িত লোক এক ধনী পরিবারের কাছে দলিল লিখে দিয়ে নিজেকে ও স্ত্রীকে দাসদাসী হিসেবে বিক্রি করেছে, প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে। কিন্তু এই ঘটনাটা অলরেডি হয়ে গেছিল আগে, মানে এইটা বইতে দেখেছে, এইটা পাস্ট টেন্সে লিখতে হবে। এবার বুঝতে পারছো, টেন্সের এই অ্যাপ্লিকেশনগুলো যদি তোমরা বুঝতে না পারো, তাহলে লেখার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুবই দেখা যায়। এবং অনেকেই এই কাজগুলো করে না বলি, যে সেন্টেন্স রয়েছে, প্যাসেজ রয়েছে, লিখতে হয় লিখছি, সেক্ষেত্রে কিন্তু টেন্সের অ্যাপ্লিকেশন তার অবশ্যই ভুল হবে। তাই দেখতে হবে যে সেন্টেন্সটা পড়ে তার মধ্যে কী ধরনের টেন্সের অ্যাপ্লিকেশন রয়েছে। সেন্টেন্সটা পড়ার সঙ্গে সঙ্গে এগুলো যখন বাড়িতে প্র্যাকটিস করছো, তোমরা এগুলো একটু সময় ধরে করো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তোমরা লেখার ক্ষেত্রে যদি দেখা মাত্রই লেখার অভ্যাস করো, যাদের টেন্সের অ্যাপ্লিকেশন বা সেন্টেন্স কনস্ট্রাকশনের প্রবলেম হচ্ছে না, সে লিখতেই পারে, বা যারা একটু রপ্ত হয়ে গেছে, যারা তৈরি করেছো, সে হয়তো লিখতে পারে। কিন্তু যাদের সমস্যা হচ্ছে, তোমাদের কিন্তু এইগুলো দেখতে হবে। এই সেন্টেন্সের কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করছে যে তুমি সেন্টেন্সগুলো তুমি কীভাবে লিখবে। এটা যদি রয়েছে কিন্তু চোখে যদি দেখতে না পাই, মানে বুঝতে যদি না পারি, ধরতে যদি না পারি, তাহলে সেন্টেন্স ভুল হওয়ার সম্ভাবনা থাকে। চেষ্টা করবে একটুখানি লেখার আগে এই বিষয়টাকে ভালো করে পড়ে নিতে। যে কোনো রাইটিং যখনই তুমি লিখছো, বিশেষ করে যখন ট্রান্সলেশন লিখছো, ট্রান্সলেশন লেখার আগে দেখে নাও কী ধরনের টেন্স ইউজ করা হয়েছে, ক্লজ ইউজ হয়েছে কি না, সেন্টেন্স কী ধরনের রয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কী ধরনের সেন্টেন্স রয়েছে, এইগুলো একটু আইডেন্টিফাই করে নাও, ঠিক আছে? তারপরে লেখার অভ্যাস করবে। দেখো প্যাসেজটাকে লেখার জন্য আমি ছোটো ছোটো ভাগে ভাগ করে নিয়েছি। তোমরা কিন্তু বড় প্যাসেজ যখন ট্রান্সলেট করবে, এইভাবে ছোটো ছোটো সেন্টেন্সে ভাগ করে লেখার অভ্যাস করো, তাহলে কিন্তু নিজের ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে। বা ছোটো ছোটো সেন্টেন্স লিখতে গিয়ে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে, যে এইটুকুনি সেন্টেন্স লিখলাম, এটাকে আমরা লিখতে পারি। তাই বড় প্যাসেজ যখন থাকছে বা বড় সেন্টেন্স যখন থাকছে, সেটাকে ভেঙে নাও, তারপরে সেটাকে তোমরা চাইলে জয়েন করতে পারো। তুমি যদি সেন্টেন্সকে বড় করতে চাও, তাহলে তোমাকে ক্লজ অ্যাড করতে হবে, মানে সিম্পল সেন্টেন্স না লিখে হয় সেটাকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করতে হবে, হয় সাবঅর্ডিনেটিং ক্লজ অথবা কম্পাউন্ড সেন্টেন্সের জন্য কোঅর্ডিনেটিং ক্লজ অ্যাড করতে হবে, করলেই সেন্টেন্সটা বড় হবে। ঠিক আছে, চলো দেখা যাক। দেখো ইতিহাসের এক একটা যুগ এক এক রকম, আগেই বলেছি এটা প্রেজেন্ট টেন্সে হবে, তাই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট টেন্সেই লিখব, কারণ এখানে যে আইডিয়াটা দেওয়া রয়েছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, এটা প্রেজেন্ট টেন্সেই রয়েছে। ইতিহাসের এক একটা যুগ এক এক রকম। দেখো different ages of হিস্ট্রি, এজেস যেহেতু রয়েছে তাই প্লুরাল হচ্ছে, ভাব দেব প্লুরাল। আর দেখো একটা সেন্টেন্স যখনই তোমরা দেখবে, দেখার সঙ্গে সঙ্গে যে আইডিয়াটা প্রথমে বুঝতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সের কনস্ট্রাকশান। তাতে কি থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে, টেন্সের ইউজ থাকবে, আর থাকবে এক্সপ্রেশন। এই তিনটে জিনিস মিলিয়ে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে।
ইতিহাসের এক একটা যুগ এক এক রকম, ডিফারেন্ট এজেস অফ হিস্ট্রি আর ডিফারেন্ট। এখানে সাবজেক্ট হচ্ছে এজেস, সাবজেক্ট প্লুরাল, তাই ভার্ব বসেছে এখানে প্লুরাল। এই বিটাই এখানে, এই বিটাই হচ্ছে মেন ভার্ব, এটাই হচ্ছে মেন ভার্ব। প্রাইমারি অক্সিলারি তিনটে ভার্ব রয়েছে, বি, ডু আর হ্যাভ। এই তিনটে অক্সিলারি একদিকে যেমন অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়, অন্যদিকে এগুলো আবার মেন ভার্ব হিসেবে ইউজ হতে পারে। এখানে বি ভার্বটা হচ্ছে মেন ভার্ব। পরেরটা, প্রাচীন যুগে মিশর, ব্যাবিলন, ভারত, গ্রিস, রোম দেশের সভ্যতা অনেক উপরে উঠেছিল সন্দেহ নাই। আগেই বলেছিলাম সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। দেখো কি কি পার্ট রয়েছে এখানে। সন্দেহ নাই মানে এটি সন্দেহ নাই, এটা প্রিন্সিপাল ক্লজ আর এটা সাবঅর্ডিনেটিং ক্লজ। ক্লজটাকে আমরা জয়েন করবো একটা লিঙ্কার দিয়ে। দেখো সন্দেহ নেই, there is no doubt। কমপ্লেক্স সেন্টেন্স করলে আমাদের একটা লিঙ্কার যুক্ত করতে হবে, লিঙ্কার দিচ্ছি এখানে দ্যাট। এইটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ তৈরি হচ্ছে। সেন্টেন্সটা ছিল কিন্তু সাবঅর্ডিনেটিং ক্লজ দিয়ে শুরু করা রয়েছে, আমরা প্রিন্সিপাল ক্লজটাকে আগে লিখেছি, এটা করা যেতে পারে, এতে কোনো ভুল নেই। there is no doubt that, দেখো শুরু করবে কোথা থেকে, প্রাচীন যুগে মিশর, ব্যাবিলন, ভারত, গ্রিস, রোম দেশের সভ্যতা, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট, সভ্যতা, রোম দেশের সভ্যতা, দ্যাট দ্য civilization of কোন কোন জায়গায়, দ্য সিভিলাইজেশন অফ মিশর মানে ইজিপ্ট, ব্যাবিলন, ভারত, ইন্ডিয়া, গ্রিস, গ্রিসকে গ্রিসই লিখব, ও রোম দেশের, অ্যান্ড রোম। তাহলে এই দেশগুলির সভ্যতা, খেয়াল করো এখানে অনেকগুলো সাবজেক্ট আমরা মেনশন করলেও অফের আগে সাবজেক্ট রয়েছে দ্য সিভিলাইজেশন, এই সাবজেক্টটি হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্টটি সিঙ্গুলার, তাই এর সঙ্গে যে ভার্ব বসবে সিঙ্গুলার। কিন্তু যেহেতু এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে তাই যে ভার্ব বসবে তার পাস্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে দেখো দেয়ার ওয়াজ নো ডাউট, দেয়ার ইজ নো ডাউট, প্রেজেন্ট টেন্সে প্রথমটা ছিল, সন্দেহ নেই মানে এর সন্দেহ নেই যে, দেয়ার ইজ নো ডাউট দ্যাট দ্য সিভিলাইজেশন অফ ইজিপ্ট, ব্যাবিলন, ইন্ডিয়া, গ্রিস অ্যান্ড রোম, প্রাচীন যুগের, কোথাকার, এই যে প্রাচীন যুগে, রোম, ইন অ্যানসিয়েন্ট টাইম, এটাকে পরেও দেওয়া যায়, মেন ভার্ব দেবে পরে, রিচড ইটস পিনাকল মানে সর্বোচ্চ শিখরে উঠেছিল, রিচড ইটস পিনাকল, রিচড পাস্ট টেন্সে, দেখো ভার্ব হচ্ছে মেন ভার্ব, রিচড ইটস পিনাকল। তাহলে দেখো সন্দেহ নাই, ইট ইজ নো ডাউট দ্যাট দ্য সিভিলাইজেশন অফ ইজিপ্ট, ব্যাবিলন, ইন্ডিয়া, গ্রিস অ্যান্ড রোম ইন অ্যানসিয়েন্ট টাইম রিচড ইটস পিনাকল, এটাকে শেষে দিলে হবে এভাবে, দেয়ার ইজ নো ডাউট দ্যাট দ্য সিভিলাইজেশন অফ ইজিপ্ট, ব্যাবিলন, ইন্ডিয়া, গ্রিস অ্যান্ড রোম রিচড ইটস পিনাকল ইন অ্যানসিয়েন্ট টাইম, এটাও বলা যেতে পারে, শেষেও আমরা দিতে পারি। ঠিক আছে, এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সে করা হয়েছে। বেশ, আচ্ছা নো ডাউট, এটা তো সিম্পল, এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে করতে পারি, এটা তো কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে সেন্টেন্সটা। কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে হচ্ছে, দেয়ার ইজ নো ডাউট প্রিন্সিপাল ক্লজ আর দ্যাট থেকে পুরোটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ। সিম্পল সেন্টেন্সে কী করে করা যায় দেখো, এইটা দেয়ার ইজ নো ডাউটের পরিবর্তে যদি আমরা আনডাউটেডলি করি, আনডাউটেডলি দ্য সিভিলাইজেশন অফ ইজিপ্ট, ব্যাবিলিয়ন, পুরোটা যা আছে লিখে দিলেই সেটা সেন্টেন্সে হয়ে যাবে, সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। দেয়ার ইজ নো ডাউট মানে হচ্ছে আনডাউটেডলি, তাই এটা যদি আমরা লিখি শুরুটা এভাবেই করতে পারি, আনডাউটেডলি, এটাকে অ্যাড করলেই
সেন্টেন্সটা শুরু করবে এখান থেকে, দ্য সিভিলাইজেশন আনডাউটেডলি কমা দ্য সিভিলাইজেশন অফ ইজিপ্ট, ব্যাবিলন, ইন্ডিয়া, গ্রিস অ্যান্ড রোম ইন অ্যানশিয়েন্ট টাইম রিচড ইটস পিনাকল। বলতে পারি কি বলা যেতে পারে? তো সেন্টেন্সটা তখন কিন্তু সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স, শুধুমাত্র এই পার্টটা এখান থেকে অ্যাড করে দিলেই, এই দ্য সিভিলাইজেশনের আগে অ্যাড করলেই সেন্টেন্সটা হবে তখন সিম্পল। বোঝা গেল? বেশ, নেক্সট দেখো। কিন্তু সে সভ্যতা গড়ে তোলার পেছনে দাসপ্রথার অবদান, সুবিপুল অবদান ছিল। এ দেখো, ছিল মানে পাস্ট টেন্সে রয়েছে। দেখো সেন্টেন্স শুরু করব, দাসপ্রথার সুবিপুল অবদান ছিল, এইটা সাবজেক্ট। দাসপ্রথার সুবিপুল অবদান ছিল, কিন্তু রয়েছে বাট দেব, বাট স্লেভারি, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি, দ্য কাস্টম অফ স্লেভারি। স্লেভারি অথবা দ্য কাস্টম অফ স্লেভারি had a great contribution, অবদান, had a great contribution, সভ্যতা গড়ে তোলার পেছনে, contribution in building up those civilizations। দেখো, বাট স্লেভারি অথবা দ্য কাস্টম অফ স্লেভারি হ্যাড আ গ্রেট, এখানে হ্যাডটা কিন্তু মেন ভার্ব, এটাই মেন ভার্ব, হ্যাড এখানে মেন ভার্ব, এ গ্রেট কন্ট্রিবিউশন ইন বিল্ডিং আপ দোজ সিভিলাইজেশন। তাহলে এই যে সেন্টেন্সটা তৈরি হলো, এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে হয়েছে। দেখো, স্লেভারি অর কাস্টম হ্যাড এ গ্রেট, একটাই মাত্র ভার্ব রয়েছে, কন্ট্রিবিউশন ইন বিল্ডিং আপ দোজ সিভিলাইজেশন। এই সেন্টেন্সটিকে আমরা অন্যভাবে লিখতে পারি, দেখো, অথবা এটাকে লেখা যায়, বাটটা থাকবে, বাট স্লেভারি প্লেড এ গ্রেট বলতে পারি, মেজর বলতে পারি, গ্রেট অথবা মেজর, নিচে লিখছি, মেজর রোল in developing those civilizations। দেখো, ওই সেন্টেন্সটাকে আমরা এভাবেও লিখতে পারি, স্লেভারি প্লেড আ গ্রেট অথবা মেজর রোল ইন ডেভেলপিং দোজ সিভিলাইজেশনস। একই সেন্টেন্স, মিনিং একই, এটাও সিম্পল সেন্টেন্স রয়েছে। স্লেভারি প্লেড আ গ্রেট রোল, মুখ্য ভূমিকা গ্রহণ করা, প্লেড আ মেজর রোল ইন ডেভেলপিং দোজ সিভিলাইজেশন। আরও অন্যভাবে লেখা যেতে পারে, দেখো এটাকে আরেকভাবে লেখা যেতে পারে, behind those civilizations slavery took an
ইম্পর্টেন্ট রোল, এটাও বলা যেতে পারে। বিহাইন্ড দোজ সিভিলাইজেশন স্লেভারি টুক অ্যান ইম্পর্টেন্ট রোল। তাহলে দেখো, বাট স্লেভারি অথবা দ্য কাস্টম অফ স্লেভারি হ্যাড আ গ্রেট কন্ট্রিবিউশন ইন বিল্ডিং আপ দোজ সিভিলাইজেশন। এটাকে এভাবেই লেখা যেতে পারে, স্লেভারি প্লেড আ গ্রেট অর মেজর রোল ইন ডেভেলপিং দিজ সিভিলাইজেশনস অথবা বিল্ডিং আপ দিজ সিভিলাইজেশনস, এটাও বলা যায়। ঠিক আছে, তাহলে সেন্টেন্সের ফরমেশন কিভাবে হবে সেটা কিন্তু ভাবতে হয়। এটা আমি একটা সেন্টেন্স লিখলাম এভাবেই হবে এরকমটা নয়, বিভিন্নভাবে কিন্তু চেঞ্জ করা যেতে পারে। এটা প্র্যাকটিসের মাধ্যমে ইমপ্রুভ করা যায়, রেগুলার প্র্যাকটিস দরকার, একদিনে এগুলো আসে না। আর দেখো, এই শব্দগুলো কিন্তু খুব একটা অপরিচিত শব্দ নয়। স্লেভারি কথাটা হয়তো অনেকেরই অপরিচিত শব্দ হতে পারে, যে লিখতে গিয়ে যখনই সমস্যার মধ্যে তোমরা পড়ছো, তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবে কি ওইটা ওই ভার্বগুলোর মানে যে শব্দটা তুমি জানো না সেটা একটু ডিকশনারি থেকে শব্দটা দেখে নিয়ে তারপরে লেখার চেষ্টা করো। ঠিক আছে, একদম ব্ল্যাঙ্ক না রেখে অন্তত ডিকশনারি একটু ইউজ করো, সেখান থেকে শব্দটা জেনে তারপরে তোমরা সেন্টেন্সে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, পয়েন্টে দেখো, সে বিজ্ঞানের যুগ নয়, এখানে নয় থাকলেও যেহেতু সে ছিল, সে মানে হচ্ছে ওই সময়টা বিজ্ঞানের ছিল না, তাই এটা পাস্ট টেন্সেই লিখতে হবে। দেখো, সে বিজ্ঞানের যুগ নয়, ইট ওয়াজ নট সায়েন্স এজ, এরকমটা কিন্তু হবে না। ইট ওয়াজ নট সায়েন্স এজ এরকম লিখবে না, ইট ওয়াজ নট দ্য এজ অফ সায়েন্স, ইট ওয়াজ নট দ্য এজ অফ সায়েন্স, অর্থাৎ এটা তখন বিজ্ঞানের সময় ছিল না। ইট ওয়াজ নট দ্য এজ অফ সায়েন্স, এটা বিজ্ঞানের সময় নয়, কিন্তু লিখতে হবে ওয়াজ বলতে হবে, মানে সময় ছিল না। পরেরটা, তাই মানুষকে কিনে তাকে দাস বানিয়ে পরিশ্রম ও বুদ্ধিসাধ্য কাজ করানো হতো। একটু বড় সেন্টেন্স, তাই মানুষকে কিনে, এটা একটা পার্ট হয়েছে, কিনে মানে হচ্ছে নন ফাইনিট ভার্ব, তাকে দাস বানিয়ে আর একটা নন ফাইনিট ভার্ব, পরিশ্রম ও বুদ্ধিসাধ্য কাজগুলি করানো হতো। দেখো, এটা হচ্ছে মেন ভার্ব। তাই সেন্টেন্স লেখার সময় ভার্বগুলো কিন্তু আইডেন্টিফাই করবে, চেষ্টা করো যে ভার্বগুলোকে ঠিকমতো আইডেন্টিফাই করতে পারছো কিনা। তাই মানুষকে কিনে তাকে দাস বানিয়ে পরিশ্রম ও বুদ্ধিসাধ্য কাজগুলি করানো হতো। দেখো, কাজগুলি আমরা জানি কি কাজ হচ্ছে ওয়ার্ক, এখানে কাজগুলি কিন্তু কখনোই আমরা ওয়ার্কস লিখতে পারবো না, কারণ কি ওয়ার্কস হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেহেতু কাজগুলি রয়েছে, অনেকেই ভাবতে পারো আমি ওয়ার্কস লিখবো, ওয়ার্কস লিখলেই ভুল হবে, ওয়ার্কস হয় না, আনকাউন্টেবল নাউন। কাজ কখনো তোমরা যখন অঙ্কের ক্লাস করেছো দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক মানে কতটা সময়ে কতটা কাজ পরিমাণ করা হয়, কাজগুলি একটা দুটো কাজ এরকম আমরা কথায় হয়তো বলি, কিন্তু ইংরেজি রাইটিংয়ে এগুলো হয় না। তাই কাজগুলি বললেও তোমাকে ওয়ার্ক বলতে হবে, ওয়ার্কস বলা যাবে না, এটা অনেকেই এই জায়গাটাতে ভুল করতে পারে। এবার দেখো সেন্টেন্সটা কীভাবে লিখবো, তাই মানুষকে কিনে শো, মানুষকে কিনে তাকে দাস বানিয়ে, এই পার্টটা কিন্তু প্যাসিভে হবে, তাকে দাস বানানো হতো মানে আমাদের দ্বারা, বা যে লোকগুলো তাকে কিন্তু তাকে তারা দাস বানাতো তাদের দ্বারা, পরিশ্রম ও বুদ্ধিশুদ্ধ কাজগুলি করা হতো তাদের দ্বারা। এই সেন্টেন্সটি প্যাসিভে রয়েছে, এটা অ্যাক্টিভে নয়। তাই মানুষ কিনে শো, কিনে মানে হচ্ছে পাস্ট টেন্স, এটা লিখবো পুরোটা। সো পিপল ওয়ার বট, দেখো ওটা কিন্তু সিম্পল সেন্টেন্সে রয়েছে, আমি কিন্তু এটা সিম্পল সেন্টেন্সে না লিখে একটু চেঞ্জ করছি, কম্পাউন্ড বা কমপ্লেক্সে করা যেতে পারে। সো পিপল ওয়ার বট অ্যাজ স্লেভস, মানে তাদেরকে স্লেভস হিসেবে কেনা হতো। অ্যান্ড সেভস কমপ্লেক্স করা যেতে পারে, হু ওয়ার, সাবঅর্ডিনেটিং ক্লজ অ্যাড করছি, হু ওয়ার ফোর্সড, যাদেরকে জোর করা হতো। হু ওয়ার ফোর্সড প্যাসিভ ফর্ম, ওয়ার বট প্যাসিভ ফর্ম। ঠিক আছে, প্যাসিভ ফর্ম মানে হচ্ছে বি ভার্বের সঙ্গে মেন ভার্বের থার্ড ফর্ম, বি প্লাস ভি3, এটা প্যাসিভ। এখানে দেখো ওয়ার ফোর্সড ভি3, বি প্লাস ভি3 মানে এটাও প্যাসিভ হয়েছে। তাদেরকে দাস হিসেবে কেনা হতো এবং জোর করা হতো, কিসের জন্য? ওয়ার ফোর্সড টু ডু, কী কাজ?
পরিশ্রম ও বুদ্ধিসাধ্য কাজ। ফোর্সড টু ডু লেবোরিয়াস অ্যান্ড বুদ্ধিশুদ্ধ ইন্টেলেকচুয়াল। বুদ্ধিশুদ্ধ ইন্টেলেকচুয়াল, এই যে ওয়ার্কস নয়, ওয়ার্ক। দেখো সেন্টেন্সটা কি দাঁড়ালো, সো পিপল ওয়ার বট অ্যাজ স্লেভস হু ওয়ার ফোর্সড টু ডু লেবোরিয়াস অ্যান্ড ইন্টেলেকচুয়াল ওয়ার্ক। এটা একভাবে লেখা রয়েছে, এটাকেও চেঞ্জ করে বিভিন্নভাবে লেখা যেতে পারে, যেমনি করে দেখো সো people were bought and were made them, তাদেরকে বানানো হতো, and were made them slaves, চেঞ্জ করলাম, কম্পাউন্ড সেন্টেন্স করলাম, আগেরটা কমপ্লেক্সে ছিল, দেখো হু দিয়ে করা হয়েছিল, এই পার্টটা সাবঅর্ডিনেটিং ক্লজ ছিল, কিন্তু অ্যান্ড দিয়ে এটা যুক্ত করছি, এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দেখো সো পিপল ওয়ার বট, এটাও প্যাসিভে রয়েছে, পিপল ওয়ার বট মেন ভার্ব, অ্যান্ড ওয়ার মেড তার মানে তাদেরকে, পিপল ওয়ার মেড অ্যান্ড ওয়ার মেড দেম স্লেভস, তাদেরকে স্লেভ বানানো হতো, কিসের জন্য, টু ডু, তারপরে এই পার্টটা রয়েছে, এটা করা যেতে পারে, স্লেভস টু ডু laborious and intellectual work। আগেরটা ছিল কমপ্লেক্স সেন্টেন্সে, এটাকে করানো হলো কম্পাউন্ড সেন্টেন্সে। আর অন্য কোনোভাবে করা যেতে পারে, আরেকটা অন্যভাবেও লেখা যায়, দেখো সো পিপল ওয়ার বট, তাদেরকে কেনাও হতো, অ্যান্ড দেখো অন্যভাবে একটু লেখার চেষ্টা করছি, এটা ওইটারই আরেকটা নিচে লিখছি, দেখো so people were bought and making them slaves। দেখো এখানে অ্যান্ড থাকলেও এই সেন্টেন্সটি কিন্তু ওয়ার বট অ্যান্ড মেকিং কিন্তু নন ফাইনাল ভার্ব, তাই এরপরে যতক্ষণ আমরা মেন ভার্ব দিচ্ছি কম্পাউন্ড হবে না, তখন সিম্পলি থেকে যাবে কিন্তু। সো পিপল ওয়ার বট অ্যান্ড মেকিং দেম স্লেভস, আচ্ছা ফোর্স না করে অন্য একটা ভার্ব আমরা ইউজ করতে পারি, দেখো ফোর্স টু বলা যেতে পারে, ফোর্স টু ডু উপরে তো লেখা রয়েছে, ওটা ফোর্স ছাড়া অন্য একটা ভার্ব দিয়ে আমরা ইউজ করতে পারি, দেখো মেকিং দেম স্লেভস, so people were bought and making them slaves indulged in, indulged in মানে হচ্ছে মগ্ন করা, যুক্ত করে রাখা, এর একটা অন্য ভার্ব দিয়ে করা যায়, indulged in ডুইং, অথবা ডুইং ছাড়া আর অন্য কোনোভাবে লিখছে, দেখো এটাকে ইন পারফর্মিং laborious and intellectual work, performing laborious and intellectual work।
বুঝতে পারলে? দেখো এই সেন্টেন্সটা আর একটু বেটার লাগছে। সো পিপল ওয়ার বট অ্যান্ড মেকিং দেম স্লেভস ইন্ডালজড ইন পারফর্মিং লেবোরিয়াস অ্যান্ড ইন্টেলেকচুয়াল ওয়ার্ক। এখানে ইন্ডালজ মানে হচ্ছে ওয়ার ইন্ডালজড, তাদেরকে কাজে লাগানো হতো। এখানে ওয়ার রয়েছে, প্যাসিভ ফর্মে লেখা হয়েছে। সো পিপল ওয়ার বট অ্যান্ড মেকিং দেম স্লেভস ইন্ডালজড ইন পারফর্মিং লেবোরিয়াস অ্যান্ড ইন্টেলেকচুয়াল ওয়ার্ক। বোঝা গেল? এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্সই হয়েছে, দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, দুটো ফাইনাইট ভার্ব। পিপল ওয়ার বট এটা একটা ভার্ব প্যাসিভে রয়েছে, আর একটা রয়েছে এটা, এই যে ওয়ার ইন্ডালজড, ইন্ডালজড ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন্ডালজড ইন পারফর্মিং লেবোরিয়াস অ্যান্ড ইন্টেলেকচুয়াল ওয়ার্ক। তাহলে একটা সেন্টেন্সকে কিন্তু আমরা দেখো তিনটেভাবে লিখতে পারলাম। এটা কিন্তু একটু চেষ্টা করতে হবে, সেন্টেন্সগুলোকে বিভিন্নভাবে ঘুরে ফিরিয়ে লেখা যেতে পারে, তোমরাও চেষ্টা করলে এইভাবেই সেন্টেন্স আসবে। পরেরটা, সেদিন অবধি নানা দেশে দাসপ্রথা প্রচলিত ছিল। দাসপ্রথা প্রচলিত ছিল, দেখো সেদিন অবধি, স্লেভারি ওয়াজ ইন, প্রচলিত হচ্ছে ভোগ, VOGUE, স্লেভারি ওয়াজ ইন ভোগ টিল, আচ্ছা কোথায় ছিল? নানা দেশে, এটা আগে দিয়ে দেবো তাহলে। Slavery was in vogue in various countries নানা দেশে, various countries till few years back, কিছুদিন আগে পর্যন্ত, till few years back, কয়েকদিন আগে পর্যন্ত বিভিন্ন দেশে এই প্রথাটা প্রচলিত ছিল। অর্থাৎ স্লেভারি এই সিস্টেমটা সেটা বিভিন্ন দেশে বেশ কিছুদিন আগে পর্যন্ত প্রচলিত ছিল। স্লেভারি ওয়াজ ইন ভোগ ইন ভেরিয়াস কান্ট্রিজ টিল ফিউ ইয়ার্স ব্যাক। পরেরটা দেখো, এটা একটু বড় সেন্টেন্স রয়েছে। একটি প্রাচীন বইয়ে দেখেছি 19 শতকের গোড়ায় পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় একটি দুর্ভিক্ষ পীড়িত লোক এক ধনী পরিবারের কাছে দলিল লিখে দিয়ে নিজেকে ও স্ত্রীকে দাসদাসী হিসেবে বিক্রি করেছে। সেন্টেন্সটাকে আগে আমরা দেখে নেব কোথায় কোথায় কী ধরনের টেন্স ইউজ রয়েছে, কী ক্লজ ইউজ রয়েছে। দেখো, একটি প্রাচীন বইয়ে দেখেছি, প্রেজেন্ট ইনডিফিনাইট, এই দেখেছি পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হবে, আমি দেখেছি। 19 শতকের গোড়ায় পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় একটি দুর্ভিক্ষ পীড়িত লোক, সাবজেক্টটা এটা, একটি দুর্ভিক্ষ পীড়িত লোক, সাবজেক্ট। এই সেন্টেন্স মানে সাবঅর্ডিনেটিং ক্লজের যে পার্টটা সেটা হচ্ছে সাবজেক্ট, ওইটা একটি দুর্ভিক্ষ পীড়িত লোক। দেখো সেন্টেন্স লেখার ক্ষেত্রে এগুলো মনে রাখতে হবে, সেন্টেন্স যত বড়ই হোক না কেন তার সাবজেক্ট থাকবেই, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তুমি যদি সাবজেক্টটা খুঁজে পাও এবং তার সঙ্গে ভার্বটা বসাতে হবে, কী ধরনের ভার্ব রয়েছে এবং সেটা কোন টেন্সে রয়েছে। একটি দুর্ভিক্ষ পীড়িত লোক এক ধনী পরিবারের কাছে দলিল লিখে দিয়ে নিজেকে ও স্ত্রীকে দাসদাসী হিসেবে বিক্রি করেছে, ভার্বটা এটা। তাহলে সাবজেক্ট হচ্ছে একটি দুর্ভিক্ষ পীড়িত লোক বিক্রি করেছে, নিজেকে বিক্রি করেছে, নিজেকে এবং তার স্ত্রীকে বিক্রি করেছে, নিজেকে এবং তার স্ত্রীকে একটি ধনী পরিবারের কাছে বিক্রি করেছে, নিজেকে এবং তার স্ত্রীকে দাসদাসী হিসেবে একটি ধনী পরিবারের কাছে দলিল লিখে বিক্রি করেছে। আস্তে 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 করে সেন্টেন্সগুলো বড় হয়েছে। দেখো খুব ইন্টারেস্টিং বিষয়, এই একটা সেন্টেন্স দিয়েই কিন্তু আমরা অনেকটা শিখতে পারি কিভাবে বড় হচ্ছে সেন্টেন্সে। দেখো, একটি প্রাচীন বইয়ে দেখেছি, দেখেছি মানে এখানে সাবজেক্ট দেওয়া নেই, প্রিন্সিপাল ক্লজের কিন্তু সাবজেক্ট নেই। দেখেছি মানে সে দেখেছি তো হয় না, তুমি দেখেছি হয় না, তার মানে আমি দেখেছি, তো এখানে সাবজেক্ট মেনশন করতে হবে। আই হ্যাভ সিন অথবা আই হ্যাভ রেড, আই হ্যাভ সিন অথবা আই হ্যাভ রেড, এখানে দেখেছি মানে পড়েছি। আই হ্যাভ রেড একটি প্রাচীন বইয়ে, ইন অ্যান ওল্ড বুক অথবা অ্যানসিয়েন্ট বুক, কি দেখেছি? আই হ্যাভ রিড ইন অ্যান ওল্ড বুক দ্যাট, দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন, এখানে যে দেওয়া নেই কিন্তু আমাকে অ্যাড করতে হবে সাবঅর্ডিনেটিং ক্লজ। আই হ্যাভ রিড ইন অ্যান ওল্ড বুক দ্যাট, কখন? সাবজেক্ট আগে দেব, একজন দুর্ভিক্ষ পীড়িত লোক, দ্যাট এ দুর্ভিক্ষ পীড়িত, famine, FAMINE, a famine stricken
এ ফ্যামাইন স্ট্রিকেন ম্যান, সাবজেক্ট দিয়ে দিলাম। কীভাবে সেন্টেন্স বড় হচ্ছে দেখো, যখনই সেন্টেন্স বড় সেন্টেন্স, এই বড় সেন্টেন্স লিখতে গিয়ে কিন্তু অনেকের সমস্যা হয়, কিন্তু আমরা ভাগ ভাগ করে দিচ্ছি। কীভাবে কোন কোন পার্টগুলোকে অ্যাড করব সেটা খেয়াল করো, দেখবে বিষয়টা একদমই সহজ হবে। আই হ্যাভ রেড ইন অ্যান ওল্ড বুক দ্যাট এ ফ্যামাইন স্ট্রিকেন ম্যান, একটি দুর্ভিক্ষ পীড়িত লোক, কোথাকার লোক? দুর্ভিক্ষ পীড়িত লোক, কোথাকার লোক সে? এখানে দেওয়া আছে, এই যে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়, পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়, তাহলে ম্যানের পাশে আমরা সেই লোকটার পরিচয় দেবো। এই ফ্যামাইন স্ট্রিকেন ম্যান ইন নদিয়া ডিস্ট্রিক্ট কোথাকার? পশ্চিমবঙ্গের, অফ ওয়েস্ট বেঙ্গল। এই ফ্যামাইন স্ট্রিকেন ম্যান ইন নদিয়া ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল কী করেছে? কী করেছে? তাহলে আমরা কোনটা দিলাম? 19 শতকের গোড়ায় বাকি রয়েছে, পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় হয়েছে, দুর্ভিক্ষ পীড়িত লোক হয়েছে, একটি ধনী পরিবারের কাছে দলিল লিখে দিয়ে নিজেকে দাসদাসী হিসেবে বিক্রি করেছে। ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিক্রি করেছে, সোল্ড হিমসেলফ, সে নিজেকে, কাকে? এবং তার স্ত্রীকে, sold himself and his wife দেখো, and his wife, নিজেকে এবং তার স্ত্রীকে, নিজেকে এবং তার স্ত্রীকে বিক্রি করেছে, সোল্ড হিমসেলফ অ্যান্ড হিজ ওয়াইফ, কি হিসেবে? দাসদাসী হিসেবে, অ্যাজ স্লেভস, দাসদাসী হিসেবে বিক্রি করেছে। আর কি করেছে? দলিল লিখে, না কার কাছে বিক্রি করেছে? এই যে এক ধনী পরিবারের কাছে, টু এ রিচ ফ্যামিলি, হিজ ওয়াইফ অ্যাজ এ স্লেভ টু এ রিচ ফ্যামিলি, তারপরে লিখব দলিল লিখে, বাই এক্সিকিউটিং এ উইল, এটি দলিল লিখে, বাই এক্সিকিউটিং আ উইল। এই সেন্টেন্সে একটা পার্ট বাদ গেছে, কোনটা বলো তো? সেটা হচ্ছে 19 শতকের গোড়ায়। তাহলে টাইমটা আমরা অ্যাড করব। আই হ্যাভ রেড ইন অ্যান ওল্ড বুক দ্যাট এ ফ্যামাইন স্ট্রিকেন ম্যান, আচ্ছা আমরা তাহলে টাইমটা এখানে দিতে পারি, এই যে এই জায়গাটাতে, দ্যাট ইন দ্য বিগিনিং অফ 19th সেঞ্চুরি, বিগিনিং অফ 19th সেঞ্চুরি, এখানে আমরা দেবো। আচ্ছা ওই পার্টটাকে নিচে লিখে দিচ্ছি, দ্যাটের পরে অ্যাড করবো, ঠিক আছে? ইন দ্য বিগিনিং অফ 19th সেঞ্চুরি, কমা দিয়ে তারপর এটা লিখে দেবো, ঠিক আছে? বেশ, দাঁড়াও, এবার দেখো সেন্টেন্সটা কি দাঁড়ালো। আই হ্যাভ রেড ইন অ্যান ওল্ড বুক দ্যাট in the beginning of 19th century a famine stricken man in Nadia district of West Bengal sold himself and his wife as slaves to a rich family by executing a will, একটি দলিল লিখে। সবকটা হলো। দেখো একটি প্রাচীন বইয়ে দেখেছি, আই হ্যাভ রেড অথবা আই হ্যাভ সিন ইন অ্যান ওল্ড বুক দ্যাট, 19 শতকের গোড়ায়, ইন দ্য বিগিনিং অফ 19th সেঞ্চুরি, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি দুর্ভিক্ষ পীড়িত লোক, হলো কিনা দেখো। এ ফ্যামাইন স্ট্রিকেন ম্যান, দুর্ভিক্ষ পীড়িত লোক, পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়, ইন নদিয়া ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিক্রি করেছে। দেখো, সোল্ড হিমসেলফ অ্যান্ড হিজ ওয়াইফ অ্যাজ স্লেভস,
কার কাছে? টু এ রিচ ফ্যামিলি বাই এক্সিকিউটিং আ উইল, দলিল লিখে নিজেকে বিক্রি করেছে। তাহলে দেখো, বড় সেন্টেন্সকেও কিন্তু লেখা যায়, সহজেই লেখা যায়, কিন্তু আইডিয়াগুলো ঠিকঠাক থাকতে হবে, অর্থাৎ কার পরে কোনটা বসাবো সেইটা তোমাকে ঠিক করে নিতে হবে, তাহলে কিন্তু লিখতে আর অসুবিধা হবে না। অনেকেই এই সমস্যাটা দেখা যায় যে ছোট সেন্টেন্সগুলো হয়তো আমরা লিখতে পারছি, কিন্তু বড় সেন্টেন্স লেখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে কেন? তার কারণ বেশ কয়েকটা জায়গা রয়েছে। একটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট আইডেন্টিফাই করতে না পারা। সেন্টেন্সের যত বড়ই হোক না কেন, দেখো বড় ক্ষেত্রে কি হতে পারে, সেন্টেন্সটা সিম্পল ছাড়া কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে। এই যেমন এখানে সেন্টেন্সটা কমপ্লেক্স হয়েছে তাই এত বড় করা হয়েছে। এখানে বেশ কয়েকটা দুটো রয়েছে, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেটিং ক্লজ রয়েছে। বেশ, তার মানে ক্লজ আইডেন্টিফাই করতে না পারলে সমস্যা হতে পারে। বড় সেন্টেন্স মানেই হয় কমপ্লেক্স অথবা কম্পাউন্ড থাকবে, তোমাকে ক্লজ আইডেন্টিফাই করতে হবে। ক্লজের ক্লাস আমরা আগে দিয়েছি, অর্থাৎ তোমাকে ওটা দেখে নিতে হবে। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে তৈরি হয়, তার ফরমেশন, স্ট্রাকচার, ট্রান্সফরমেশন, এগুলো কিন্তু এর আগের ক্লাসে আমি করিয়েছি। তাই আইডেন্টিফাই করতে হবে যে বড় সেন্টেন্স মানে কিন্তু ভয়ের কারণ না। বড় সেন্টেন্স মানে তোমাকে বুঝতে হবে যে সেন্টেন্সটা বড় হয়েছে কেন। কারণ সেন্টেন্স বড় করতে হলেও তোমাকে এই ক্লজগুলো জানতে হবে। বা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমি অনেকবারই বলেছিলাম, বা প্রেসির ক্ষেত্রেও একটা পুরো সেন্টেন্স, একটা সিঙ্গেল সেন্টেন্সে কিন্তু পুরোটা আনসার করা যায়। তো এগুলো করার ক্ষেত্রে ক্লজের ধারণা থাকতে হবে। তাই সাবজেক্ট চিনতে হবে যে সেন্টেন্স যত বড়ই হোক না কেন তার সাবজেক্টটা কোথায়, এক নম্বর। দুই হচ্ছে ভার্বের অ্যাপ্লিকেশন। দেখো যে যদি ক্লজ চিনতে পারো, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেটিং ক্লজ, তার ভার্বগুলো কী রয়েছে, সিম্পল সেন্টেন্সের ভার্ব কী রয়েছে, কমপ্লেক্সের ভার্ব কী রয়েছে। অনেক সময় এটাতেই দেখালাম যে প্রথমেই সেন্টেন্সগুলোতে কোথাও কোথাও প্রেজেন্ট টেন্স, কোথাও পাস্ট টেন্স, আবার সেন্টেন্সের মধ্যে দেখাচ্ছে পাস্ট টেন্স কিন্তু, বা প্রেজেন্ট টেন্স দেখাচ্ছে, সেগুলো লিখতে হবে হয়তো অন্য কোনো টেন্সে। সেটা সেন্টেন্সের অ্যাপ্লিকেশন অনুযায়ী বুঝতে হবে। তাই প্রথমে সাবজেক্ট চিনতে হবে, ভার্ব চিনব, ভার্বের টেন্স চিনব, ক্লজ। ঠিক আছে, আমি একটু পয়েন্ট করে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো, এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানা দরকার। নাম্বার ওয়ান, যখনই সেন্টেন্স আমরা লিখব প্রথমে দেখব যে তার সাবজেক্টটা কোথায়, সাবজেক্ট। নাম্বার টু, সেন্টেন্স স্ট্রাকচার, কী ধরনের সেন্টেন্স, সেটা সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, বা কোন সেন্টেন্সে তুমি লিখতে চাইছো, কোন স্ট্রাকচারে তুমি লিখতে চাইছো। ঠিক আছে, এবারে স্ট্রাকচার যখনই কমপ্লেক্স বা কম্পাউন্ড আসছে, তার মানে হয় তার ক্ষেত্রে সাবঅর্ডিনেটিং ক্লজ অথবা কোঅর্ডিনেটিং ক্লজ থাকবে। ক্লজের ক্ষেত্রেও ফাইনাইট ভার্ব থাকবে, তার সাবজেক্ট থাকবে, আইডেন্টিফাই করতে হবে। তাহলে সাবজেক্ট দেখব, তারপরে স্ট্রাকচারটা দেখব যে কী ধরনের সেন্টেন্স রয়েছে বা তুমি লিখতে চাইছো। নাম্বার থ্রি, ইউজ অফ ভার্ব। এইখানে বলা হচ্ছে যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে সিনট্যাক্স। সিঙ্গুলার সাবজেক্টের সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের প্লুরাল ভার্ব হচ্ছে কি না, কোন সাবজেক্টের কী ধরনের ভার্ব ইউজ করছি খেয়াল করো। নাম্বার ফোর, ইউজ অফ টেন্স, ইউজ অফ টেন্স, খুবই ইম্পর্ট্যান্ট এটা। টেন্স চিনতে হবে। আমরা এই প্যাসেজটাতেই দেখালাম, একটা পার্ট প্রেজেন্ট টেন্সে রয়েছে, তার সঙ্গে পাস্ট টেন্স রয়েছে, বা প্রথমে পাস্ট টেন্স রয়েছে পরে প্রেজেন্ট টেন্স রয়েছে। প্রেজেন্ট টেন্স থাকলেও হয়তো কাউকে পাস্ট টেন্সে লিখতে হতে পারে, সেগুলো কিন্তু সেন্টেন্স থেকে বুঝতে হবে। তাহলে ইউজ অফ টেন্স দেখবো আমরা। নাম্বার ফাইভ, এইবারে সেন্টেন্সটা তুমি যখন লিখছো, লেখার ক্ষেত্রে সাবজেক্ট, ভার্ব এগ্রিমেন্ট, টেন্স আর স্ট্রাকচারটা যদি ঠিকমতো ইউজ করতে পারো, বাকি যে পার্টটা আসতে পারে সেটা হচ্ছে এক্সপ্রেশন, মানে টু দ্য পয়েন্ট হচ্ছে কিনা, যে বিষয়টা তুমি লিখতে চাইছো সেই বিষয়টা ঠিক ওইভাবে হচ্ছে কিনা সেটা দেখা দরকার। আর একটা বড় জিনিস তোমাদের হয়তো অনেকের সমস্যা থাকতে পারে, সেটা হচ্ছে ইউজ অফ ভোকাবুলারি। এটা একটা বড় সমস্যা যে স্যার আমি লিখতে পারছি কিন্তু ওই শব্দটার ইংরেজিটা আমি কী হবে বুঝতে পারছি না, বা ওই ইংরেজি থেকে বাংলা যখন করতে হয় সেক্ষেত্রে হয়তো ওই স্পেসিফিক টার্মটার শব্দটা হয়তো তুমি পাচ্ছ না, সেটা বাংলায় হোক বা ইংরেজিতে হোক, সেই ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দেয়। তো সেক্ষেত্রে যদি আটকে যায়, একটু ডিকশনারি ইউজ করো। প্রত্যেকে ফোনের মধ্যে এখন তো পাওয়াই যাচ্ছে, অনলাইন অফলাইন সব ধরনের ডিকশনারি পাওয়া যায়, একটু ডাউনলোড করে রাখো,
এবং একটু দেখে নাও যে ওই শব্দটার টার্ম কী রয়েছে। দেখার পরে তারপরে লেখার চেষ্টা করো। সেন্টেন্স স্ট্রাকচার ঠিক রাখার চেষ্টা করো, এক্সপ্রেশন, টেন্স, ভার্ব। আমার মনে হয় এগুলো যদি তোমরা শুধুমাত্র লেখার পরে, শুধু লিখলে হবে না, শুধু লিখলে সমস্যাটা মিটবে না, লেখার পরে অন্তত কয়েক ঘন্টা বাদে আরেকবার নিজে চেক করে দেখো যে টেন্সটা ঠিক দিয়েছো কিনা, ভার্বটা ঠিক দিয়েছো কিনা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিকঠাক এলো কিনা, সেন্টেন্সটা বড় সেন্টেন্সের ক্ষেত্রে সবকটা পার্ট এর মধ্যে এসেছে কিনা, কোন পার্টটা বাদ গেছে কিনা, সেটাকে কোথায় অ্যাড করব। এইগুলো যদি তোমরা নিজেরাও করতে পারো, মানে ওই যেটা লিখেছো সেটা তুমি যে ধরনের ট্রান্সলেশন হোক, প্রেসি হোক বা রিপোর্ট হোক, লেখার পরে একবার নিজে রেকটিফাই করার চেষ্টা করো। যদি সেটাকে রেকটিফাই করার জন্য তোমাকে পেন ধরতে হয়, তাকে যদি চেঞ্জ করতে হয়, তাহলে বুঝতে পারবে যে তোমার রাইটিংয়ের ইমপ্রুভমেন্ট আসছে। তুমি অবশ্যই আস্তে আস্তে করে এগোতে থাকবে। তা না হলে একবার আমি লিখলাম বা খুব ভালো লেখা হয়েছে, আমার লেখার মতো আর অন্য কিছু হয় না, সেটা কিন্তু হয় না। সেখানে কোথাও না কোথাও ভুল রয়েছে। তাই ভুল প্রথমে নিজেকে রেকটিফাই করার, আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। তুমি যদি নিজে তোমার ভুল বুঝতে পারো, দেখতে পারো, রেকটিফাই করতে পারো, তাহলে বুঝবে যে তোমার ইমপ্রুভমেন্ট আসছে। হ্যাঁ, তাহলে দেখবে যে লেখার জন্য চিন্তা ভাবনা করাটা কিন্তু খুবই জরুরি। তাই চিন্তা ভাবনার উন্নত হোক, লেখাটা আরও ভালো করে আসুক, আরও বেশি করে প্র্যাকটিস করো, আরও বেশি বেশি করে সময় দাও, চিন্তা ভাবনা করো। ঠিক আছে, নিজেদের তৈরি করো, খুব ভালো থাকো, পড়াশোনার সঙ্গে যুক্ত থাকো, সময় দাও। আর সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকো সবাই। থ্যাংক ইউ এভরিবডি।